आपका शुभ नाम? मेरा नाम हुआ रोशन कुमार गुप्ता। चेक इन टाइम है आपका 12 बजे और चेकआउट आपका 11 बजे। अच्छा, इधर आने का सबसे नज़दीक क्या रेलवे स्टेशन और कैसे आ सकते हैं? बगल में रेलवे स्टेशन भी पड़ जाता है, जो कि कौन सा रेलवे स्टेशन? रांची जंक्शन है हमारा। ओके। और इधर से खादगड़ा बस स्टैंड जो कि है। खादगड़ा बस स्टैंड। घूमने के लिए कोई पर्सन आएगा तो आप लोग कैब वगैरह कर देते हैं? नहीं, वो हम लोग प्रोवाइड नहीं करते हैं। वो सेल्फ सर्विस अपने से जो गेस्ट वगैरह वही करते हैं। हाँ। इधर आपका क्या रूम फैसिलिटी है? रूम का चार्जेस क्या है, थोड़ा बता दीजिए। रूम का चार्जेस हमारा यहाँ 3 टाइप का रूम है, जो कि क्लासिक है, डिलक्स है और एक स्वीट रूम है। अब क्लासिक का हमारे यहाँ 1800 और ये डिलक्स का 2000 एंड ये प्रीमियम का जो स्वीट हम लोग बोलते हैं उसका 2500 तक आता है। उसमें कम्प्लीमेंट्री वगैरह ऐड कर दिया जाता है। এখানে কার্ড রয়েছে, কার্ডে নাম্বার রয়েছে, আপনারা এটা দেখে নিতে পারেন। চলে এলো সকালের ব্রেকফাস্ট, 2 পিস করে ইডলি। অর্ক বসে বসে ইডলি খাচ্ছে। আজ আমাদের ট্যুর হচ্ছে বেতলা ফরেস্ট। ওখানে আমাদের রিজার্ভেশন করা আছে। এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 4 ঘন্টা মতো লাগবে। চলুন ব্রেকফাস্টটা করে নিই, তারপর রাস্তায় যেতে যেতে কথা হচ্ছে। पैक कर दीजिए सर, 100 ग्राम पैक कर दें। 100 ग्राम पैक कर दीजिए। 350 টাকা কেজি। गुलाब जामुन है ना, एक गुलाब जामुन 20 টাকা পিস। রসগোল্লা 20 টাকা পিস। রাঁচিতে বসে রসগোল্লা খাচ্ছি আমরা, গোলাপ জামুন আর রসগোল্লা। অর্ক একটা সন্দেশ নিয়ে এসছে। রসগোল্লা কেমন রে বাবা? ভালো খেতে? বাহ, দারুণ। পাঞ্জাবি সুইট হাউসে আছি আমরা। সকালে ব্রেকফাস্টটা করছি। এটা হচ্ছে ইডলি, রসগোল্লা রয়েছে। রসগোল্লাটা খেয়ে দেখি কেমন। রসগোল্লাটা ভেতরে আবার পুর দেওয়া রয়েছে, এই দেখুন। না, বেশ টেস্টি। এটা হচ্ছে গোলাপ জামুন, দেখি কোয়ালিটিটা কেমন। দারুণ খেতে, একদম ঘিয়ের গন্ধ বেরোচ্ছে। ভেতরে কিন্তু খোয়া ক্ষীর দেওয়া রয়েছে, কোয়ালিটি কিন্তু খুব সুন্দর। খেয়ে তো নিলাম, সঙ্গে কিছু জিনিস প্যাকিংও করে নিলাম, ভালো কোয়ালিটি, তাই রাস্তায় যেতে যেতে খাবো। এই হলো আমাদের বিল, 428 টাকা। এই যে সামনে দেখা যাচ্ছে ক্যাপিটাল হিল, এটা কিন্তু ওই যে পাঞ্জাবি সুইট হাউসেরই হোটেল। এখানে আপনারা থাকতে পারেন, এটা ওদেরই হোটেল, কিন্তু ওপরে রয়েছে থাকার ব্যবস্থা। এটা মহাত্মা গান্ধী মার্গ, এই মার্গেই আমরা পাশেই ছিলাম। ইনি হলেন অ্যালবার্ট এক্কা, একজন ইন্ডিয়ান সোলজার। 1971 সালে যুদ্ধে ইনি শহীদ হয়েছিলেন। এনার স্ট্যাচুটা এখানে করা আছে। এই জায়গা থেকে বিভিন্ন দিকে রোডগুলো চলে গেছে। এনার নামই এই চকটার নাম হয়েছে অ্যালবার্ট ইক্কা। এবং রাঁচির এটা হলো একটা ল্যান্ডমার্ক, খুব ইম্পর্টেন্ট একটা জায়গা। আপনি যদি রাঁচি আসেন তাহলে দেখবেন এদিক ওদিক ঘুরতে ঘুরতে আপনি এই পজিশনে এসে কখনো না কখনো পৌঁছে গেছেন। আমরা এখন কানসারাই রোড দিয়ে যাচ্ছি। পাহাড়ের ওপরে দেখা যাচ্ছে মন্দিরটা, সামনেরটা নয়, দূরে যে দেখা যাচ্ছে যেটা, ওটা হচ্ছে পাহাড়ি শিব মন্দির। কয়েকটা সিঁড়ি ভেঙে একদম টপে উপরে উঠা যায়, ওই উপরে পাহাড়ি শিব মন্দির। পাহাড়ের টপে হচ্ছে মন্দিরটা, উপরে পার্কিং আছে, আমরা গাড়ি নিয়ে উপরে যাচ্ছি। পাহাড়ি শিব মন্দিরের কাছে রয়েছে অনেক কটা ডালা নেওয়ার দোকান, আপনারা এখানে ডালা নিয়ে নিতে পারেন। এই যে প্রদীপ পূজা ভাণ্ডার, এখান থেকেই ডালা নিলাম। কারণ এর ঠিক উল্টো দিকে এই গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। পূজা দেওয়ার জন্য ডালা কিনলে গাড়ি রাখার জন্য কোনো চার্জ নেই। এই যে এইখানটা দিয়ে ওঠার সিঁড়িটা রয়েছে। পাহাড়ি শিব মন্দিরে যাওয়ার জন্য এরকম
সিঁড়ি করা রয়েছে, এই সিঁড়ি ভেঙে উপরে উঠতে হয়। উপরে হয়েছে মন্দিরটি, এখানে টয়লেট ও জলের ব্যবস্থা রয়েছে। অনেক সিঁড়ি রয়েছে, সিঁড়ি দিয়ে উপরে উঠতে হয়, একদম টপে মন্দিরটা। আজ আমাদের বেতলা ট্যুর। আমরা এখন আছি পাহাড়ি শিব মন্দিরের কাছে। এই হলো পাহাড়ি শিব মন্দিরটা। 148 কিলোমিটারের পথ, 3 ঘন্টা 34 মিনিট লাগবে। বেতলা ট্রি হাউস 12:40-এ পৌঁছবো দেখাচ্ছে। চলুন আগে যেতে যেতে রাস্তার কন্ডিশন কি আছে না আছে সব আমি বৃত্তান্ত জানাবো আপনাদের। এই পাহাড়ি শিব মন্দিরে উঠতে গেলে আপনাকে 430টা সিঁড়ি অতিক্রম করে তবে পাহাড়ের টপে উঠতে পারবেন। একদম টপে রয়েছে মন্দিরটা। আর আপ ডাউন হলে 430 প্লাস 430 860টা সিঁড়ি অতিক্রম আপনাকে করতে হবে। বৃষ্টি বা রোদে কোনো অসুবিধা হবে না, কারণ টোটালটা কভার দেয়া রয়েছে এবং বেশ ভালো ব্যবস্থা। বয়স্ক মানুষ হলে একটু হয়তো অসুবিধা হবে, না হলে অনায়াসে আপনারা এই মন্দিরটা দর্শন করে আসতে পারবেন। লাস্টে উপরে কয়েকটা সিঁড়ি একটু খাড়াই আছে, বাকিগুলো নর্মাল সিঁড়ি। উঠতে আশা করি কোনো অসুবিধা হবে না। উপরে উঠতে উঠতে আপনারা অনেক মন্দির পাবেন ছোট ছোট, যেমন কালীর বিগ্রহ রয়েছে, দুর্গা বিগ্রহ রয়েছে, গণেশের বিগ্রহ রয়েছে, অনেক বিগ্রহ রয়েছে। মহাদেবের সাথে সাথে এগুলোও আপনারা দর্শন করতে পারবেন। আমরা এখন রাঁচি রোড দিয়ে যাচ্ছি, যাত্রা শুরু করলাম। সকালবেলা শিবের দর্শন করার পর এই পাহাড়ি শিব মন্দির থেকে আমরা যাত্রা শুরু করলাম। এখন আমরা রাঁচি মেন রোড দিয়ে যাচ্ছি বেতলার দিকে। আজ আমাদের ট্যুরটা হবে মেনলি বেতলা ফরেস্ট। ওখানে আমাদের বুকিং আছে ট্রি হাউস, যেটা পালামো টাইগার রিজার্ভ ফরেস্টের আন্ডারে পড়ছে। কিভাবে ওখানে বুকিং করবেন তার প্রসিডিওর আমাদের ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন। এখন এখান থেকে ডিস্টেন্স দেখাচ্ছে 155 কিলোমিটার। আমরা কিন্তু প্রথমেই বেতলা ফরেস্টে যাব না, আমরা প্রথমে যাব কেচকি সঙ্গমে। ন্যাশনাল হাইওয়ে 39 ধরে আমরা যাব। এই রোডটা গিয়ে যে জায়গায়, যে পয়েন্টে গিয়ে দুটো ভাগ হয়ে যাচ্ছে বেতলাতে ঢোকার জন্যে, আমি দুটো জায়গায় দেখিয়ে দেব। আপনারা দুদিক দিয়েই যেতে পারেন, কিন্তু আমি যে জায়গাটা দিয়ে যাব আমার মনে হয় ওই রোডটাই অনেক বেটার। চলুন আমি আস্তে আস্তে দেখাবো সবই। তো কেচকির দিক দিয়ে গেলে ওই মিনিট 10-15 ওই 20 মিনিট মতো, একটু বেশি টাইম লাগবে, কিন্তু রোডটা ভালো। তো ওইটা দেখাচ্ছে এখান থেকে 155 কিলোমিটার মতো রাস্তা, 3.5 ঘন্টা মতো টাইম লাগবে। আর উল্টো দিক দিয়ে যাওয়া যায়, আর একটা দিক আছে সেদিক দিয়েও যাওয়া যায়। সেখান দিয়ে গেলে কিন্তু বনের ভেতর দিয়ে যেতে হবে। ফরেস্টের ভেতর দিয়ে আজকে যেতে চাইছি না, কারণ কালকে আমাদের আবার ট্যুর আছে নেতারহাট, তখন আমরা ফরেস্টের ভেতর দিয়ে যাব। আর আজকে বিকেলবেলা ইচ্ছা আছে জঙ্গল সাফারিটা করার। জঙ্গল সাফারিটাও কিভাবে আপনারা করবেন, কিভাবে বুকিং করবেন, সব আমি কিন্তু ডেসক্রিপশানে দিয়ে দেবো। আপনারা কিন্তু ডেসক্রিপশানটা ফলো করবেন। সামনে দূরে দেখা যাচ্ছে রাঁচির ওয়াটার পার্ক, ছোটনাগপুর ওয়াটার কিংডম। এটা হলো রাঁচির ছোটনাগপুরের ওয়াটার কিংডম পার্ক। আমরা এখন NH 39 ধরে যাচ্ছি। রাঁচি শহর শেষ হয়ে গেল। এখান থেকে বেতলার ডিস্টেন্স অলমোস্ট 150 কিলোমিটার। টাইম লাগবে 3 ঘন্টা 20 মিনিট। রাঁচি থেকে বেতলা যাওয়ার পথে পড়লো একটা টোল গেট। এটা আজকের দিনের আমাদের প্রথম টোল। NH 39-এর উপর এটা অবস্থিত। গাড়ির জন্য 80 টাকা লাগবে এখানে।
আমরা এখন NH 39 ধরে যাচ্ছি। এই জায়গাটা হলো মাদ্রাসা চক। বেতলা ও নেতারহাট যেতে গেলে আপনারা রাঁচি থেকে যদি যান, হাওড়া থেকে ট্রেনে রাঁচি আসবেন এবং সেখান থেকে গাড়ি ভাড়া করে আপনারা পৌঁছে যেতে পারেন বেতলা ও নেতারহাট। এছাড়াও বেতলা ও নেতারহাটের কাছাকাছি স্টেশন হচ্ছে লোহারডাঙ্গা, সেখানেও ডাইরেক্ট আপনারা ট্রেনে করে পৌঁছে যেতে পারেন। তারপরে স্টেশন থেকে গাড়ি ভাড়া করে পৌঁছে যান বেতলা নেতারহাট। সোজা রাস্তাটা চলে যাচ্ছে 143A ন্যাশনাল হাইওয়ে। সোজা গেলে 20 কিলোমিটার পরে হচ্ছে লোহারডাঙ্গা স্টেশন। আপনারা এই স্টেশনে নেমেও বেতলা বা নেতারহাট আসতে পারেন। আর আমরা যাচ্ছি ডান দিকে, 39 ধরে যাচ্ছি। এতক্ষণ রাস্তাটা ডবল ওয়ে ছিল, এখন রাস্তাটা কিন্তু এই জায়গা থেকে হয়ে গেল সিঙ্গেল রোড ডবল ওয়ে। 108 কিলোমিটার, 2 ঘন্টা 27 মিনিট টাইম লাগবে। যখন উঠবো তখন অল্প ধরে বসে এদিক ওদিক হয়ে যাবে। হুড় হুড় করে নামছি আমরা, এস বেন্ডিং দিয়ে দিয়ে আমরা হুড় হুড় করে নিচে নামছি। রাস্তাটা বেশ মজার রাস্তা, দারুণ লাগলো কিন্তু, থ্রিলিং। এখনো আমাদের এইভাবে 2 ঘন্টা প্রায় যেতে হবে। গাছগুলো খুব সুন্দর লাগছে। হ্যাঁ, পাহাড়ি গাছ তো বেশ ভালো লাগছে। আর রাস্তাটা কিন্তু কন্ডিশন ভালো আছে, তবে স্পিড বেশি তোলা যাবে না। স্পিড বেশি তোলা যাচ্ছে না, ঠিক। কারণ হচ্ছে কি, রাস্তায় প্রচুর বেন্ডিং রয়েছে, প্রচুর আপস ডাউন রয়েছে। আর যেহেতু সিঙ্গেল রোড ডবল ওয়ে, উল্টো দিক থেকে গাড়ি আসছে, সুতরাং সবটা মেনটেন করেই যেতে হবে। বেতলা নেতারহাট হচ্ছে বাঁ দিকে, আমরা বাঁ দিকে টার্ন নিয়ে নিলাম। জয় মা দুর্গা। কৃষ্ণচূড়া ফুল হয়েছে, প্রচুর বাঁদর রয়েছে। পুরো অ্যামাজন ফরেস্টের মতো লাগছে। এই যে জায়গাটা রয়েছে মহাদেব মোড়, এই মহাদেব মোড় থেকে আপনারা বাঁ দিক দিয়ে যদি যান তাহলেও কিন্তু আপনারা যেতে পারবেন বেতলা ন্যাশনাল পার্কে। কিন্তু এই রাস্তাটা খুব একটা ভালো নয় এবং সামনে গিয়ে আপনাদের কিন্তু আবার বনের মধ্যে দিয়ে যেতে হবে, মানে ফরেস্টের মধ্যে দিয়ে যেতে হবে। আর আমরা যাব এখন সোজা রাস্তাটা দিয়ে। এই সোজা রাস্তাটা হচ্ছে NH 39। সামান্য একটু ঘুরতে হবে, ঘুরে আমরা কেচকি সঙ্গম স্থল দিয়ে আমরা চলে আসব। এরপর এখান থেকে আমরা বাঁ দিকে যাব, এই মন্দিরের কাছ থেকে বাঁ দিকে যেতে হবে। রাজা মেদিনী রায়, আলাম ফোর্ট যিনি বানিয়েছিলেন রাজা মেদিনী রায়, এই তোরণের ভেতর দিয়ে আমরা এখন ঢুকে পড়লাম। সামনেই আসছে ঔরঙ্গা রিভার। ঔরঙ্গা রিভারের উপরে যে ব্রিজ, সেই ব্রিজ দিয়ে আমরা ক্রস করে যাব। এই হলো ঔরঙ্গা রিভার ব্রিজ। নদীতে একদমই জল নেই। এই দিক থেকে আসছে কোয়েল রিভার আর এই দিক থেকে আসছে ঔরঙ্গা রিভার। এই দুটো রিভার এই জায়গায় মিট করেছে। এই মিটিং পয়েন্টটাকে বলা হচ্ছে কেচকি সঙ্গম। আমরা এখন এই ঔরঙ্গা ব্রিজের উপরে আছি। এই যে এই ব্রিজটা হচ্ছে ঔরঙ্গা ব্রিজ, ঔরঙ্গা রিভারের উপর অবস্থিত। এটা আগের ব্রিজ, এটা ভেঙে গেছে, এখন এই নতুন ব্রিজটা তৈরি হয়েছে। এই দিক থেকে ঔরঙ্গা রিভারটা আসছে, এসে এই দিকে যাচ্ছে। ওই যে দূরের ব্রিজটা দেখা যাচ্ছে, ওই দূরের ব্রিজটার ওখান দিয়ে যাচ্ছে কোয়েল রিভারটা। এটা হচ্ছে ঔরঙ্গা রিভার। এই দেখুন জল যাচ্ছে, এখন জল খুব কম আছে। আর দূরে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে কোয়েল রিভার, ওই জায়গায় মিট করেছে। ওই জন্য ওই জায়গাটাকে বলা হচ্ছে কেচকি সঙ্গম।
ন্যাশনাল হাইওয়ে 39 ধরে আমরা এদিকে এলাম। এবার এদিক দিয়ে আমরা বেরিয়ে যাব বেতলা জঙ্গলের দিকে। এই রাস্তাটা ঘুরে গিয়ে ডান দিকে যদি যাওয়া যায় তাহলে ওই পয়েন্টে আসা যাবে, সঙ্গম পয়েন্টে। ওয়েলকাম টু বেতলা ন্যাশনাল পার্ক। আপনারা যদি এই রাস্তাটা দিয়ে যান তাহলে কিছুটা দূরে গেলেই আপনারা পাবেন কেচকি সঙ্গমটা। এই লাল রাস্তাটা দিয়ে যেতে হবে। বনের মধ্যে ঝিঝি পোকার ডাক শোনা যাচ্ছে। আমরা বেতলা ন্যাশনাল পার্কের মধ্যে ঢুকে পড়লাম। বেতলা রাষ্ট্রীয় উদ্যান। এখান থেকে 7 কিলোমিটারের রাস্তা, 9 মিনিট মতো লাগবে ট্রি হাউসে পৌঁছতে। রাঁচির পাহাড়ি শিব মন্দির থেকে আমরা 10:30টার সময় রওনা হয়েছিলাম। ঘড়িতে দেখাচ্ছে আমরা পৌঁছচ্ছি 2:09, আর 7 মিনিট বাকি আছে। বেতলাতে পেট্রোলের দাম হচ্ছে 99.60। বেতলা ফরেস্টে ঢোকার আগে পেট্রোল নিয়ে নিলাম। আমরা এবার এখান থেকে বাঁ দিকে বনবিহার। এটা হলো বাইসন গেট। এই গেট থেকেই বেতলা জঙ্গল সাফারিটা হয়ে থাকে। আমরা বেতলা টাইগার রিজার্ভ ফরেস্টের মধ্যে ঢুকে পড়লাম। এখানেই সাইডে আমরা গাড়িটাকে পার্কিং করে দেব। টুরিস্ট ক্যান্টিন, এটা বড় একটা বাঘ আঁকা রয়েছে, আর এই পাশে রয়েছে ট্রি হাউসগুলো। পরপর ট্রি হাউস তার কারণ রয়েছে। এখানে বাঁদরগুলোকে দেখুন, ওপরে উঠে খাচ্ছে, অত্যাচার করছে। ওই ধারেরটা হলো আমাদের রুম 105 নাম্বার। এটা হচ্ছে ট্রি হাউস 4, রুম নাম্বার 105, 106। এটা হচ্ছে বুলবুল 105। চলুন যাওয়া যাক, ওপরে যাই, গিয়ে ঘর দেখাচ্ছি কেমন। আমরা চলে এলাম পালামো ট্রি হাউসে। বুলবুল আমাদের রুম নাম্বার হলো 105 নাম্বার রুম। খুব সুন্দর একটা ঘর রয়েছে, একটা ডবল বেড, দুটো বালিশ দেওয়া রয়েছে, এদিকে একটা চেয়ার টেবিল রয়েছে, রয়েছে এসি, রয়েছে ফ্যান, এদিকে একটা টেবিল রয়েছে, চেয়ার রয়েছে বেতের, এটা ওদিকে একটা টি টেবিলও রয়েছে, এখানে একটা কাবোর্ড রয়েছে, রয়েছে একটা মিরর, দুটো সোফা চেয়ার রয়েছে। এই হলো বাথরুম, রয়েছে গিজার, বেসিন, মিরর, ওয়েস্টার্ন টয়লেট। মোটামুটি ঠিকই আছে, জলের কল, সোপ টোপ দেওয়া রয়েছে। মেন আকর্ষণ হচ্ছে এদের এটা সুন্দর একটা ব্যালকনি, আর এদিকে বিস্তৃত একটা ঘন অরণ্য। হরিণ অসংখ্য অসংখ্য হরিণ রয়েছে এখানে, আর মাঝে মাঝে বাইসনটা আসে, আর হাতিও মাঝে মাঝে আসে। এই ব্যালকনিতে দাঁড়ালে কিন্তু আপনার বন্য প্রাণীদের দেখার সম্ভাবনা অনেক বেশি থাকে। জঙ্গল সাফারি তো আমরা করতে যাবই, কিন্তু তার সঙ্গেও সারা দিন যতক্ষণ আপনি এখানে থাকবেন ততক্ষণ বন্য প্রাণীদের সঙ্গেই থাকবেন এবং সেগুলোকে দেখতে পাওয়া যাবে। দেখুন কত বাঁদর দৌড়াদৌড়ি করছে। এই রুমটা খুবই সুন্দর, তবে মনে হলো একটু পরিচর্যার অভাব রয়েছে। যেমন দেখুন এই জায়গাগুলো খুলে গেছে, এগুলো সব খুলে যাচ্ছে, হ্যাঁ, এগুলো স্টিকার মারা রয়েছে, এগুলো খুব একটা পরিষ্কার হয়নি, এর উপরে সানমাইকাটা নেই। ওয়ালের এই জায়গাটা দেখুন ভেঙে গেছে, এখানে টেবিলটা দেখুন ভেঙে গেছে, মিষ্টির রস পড়ে রয়েছে টেবিলটার উপরে, কেউ কিন্তু পরিষ্কারও করে না ঠিকঠাক করে, সেটাই মনে হচ্ছে। মাইক্রোটেকের যে ব্যাটারি সিস্টেমটা এই ঘরের মধ্যেই বসিয়ে দিয়েছে, বাচ্চা ছেলেরা যদি হাত দেয় তাহলে প্রবলেম হতে পারে। কাবোর্ডটা দেখুন খুলে গেছে, কিছু আর নেই। তো এই রকম অবস্থা হয়ে আছে। আমাদের কমপ্লিমেন্টারি হিসাবে কোনো কিন্তু জলের কোনো বোতল টোতল দেয়নি, চা কফি স্যাসেটের কোনো গল্প নেই এখানে। এই জায়গাগুলো কিন্তু একটু কমতি আছে এখানে, যেটা আমি দেখে বুঝলাম। আমি ঝাড়খণ্ড কর্তৃপক্ষকে এটাই বলবো যে আপনারা যদি একটু এগুলোকে নজর দেন তাহলে খুব ভালো হয়। কারণ হচ্ছে কি, আমি যেমন ওয়েস্ট বেঙ্গলের কলকাতা থেকে এসেছি, জায়গাটা লোকেশানটা সবই ভালো, ঘরটাও ভালো,
কিন্তু কিছু যে জিনিসপত্র আসবাবপত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু ঠিকঠাক পরিচর্যা নেই। আমার তাই মনে হলো এগুলো যদি ঠিকঠাক করা হয় তাহলে কিন্তু খুব ভালো হবে। অনেক ট্যুরিস্ট আরও আগামী দিনে আসবেন এবং তাদের এই জায়গাটা ভালো লাগবে। দূরে দেখা যাচ্ছে হরিণ চড়ছে। আমাদের ট্রি হাউসটা হচ্ছে এইটা, আর এখানেই বাঁদর, প্রচুর বাঁদর ঘুরে বেড়াচ্ছে। এই 105 নম্বর রুমটা হচ্ছে সবথেকে ভালো রুম, কারণ এই দিকটা পুরোটা ওপেন, আর এখানে প্রচুর পরিমাণে বাইসন, ডিয়ার এগুলো সব আছে। এখন প্রচুর চড়ছে কিন্তু ডিয়ার। ধারের দিকে রয়েছে কিছু কটেজ, এই ধারে কিছু কটেজ রয়েছে, কয়েকটা ট্রি হাউস এখানেও রয়েছে। প্রচুর প্রচুর বাঁদর রয়েছে ভেতরে। ঘর খোলা রাখলে এরা ঘরের মধ্যে ঢুকে পড়ে। এখানে বাচ্চাদের জন্য পার্ক রয়েছে, আর পার্কের পাশেই ওইখানটা হচ্ছে ক্যান্টিনটা। আমরা এখন ক্যান্টিনেই যাচ্ছি। এইখান থেকে উঠে গিয়ে ওইখানে হচ্ছে রিসেপশন অফিসটা, আর গাড়ির পার্কিংটা হচ্ছে এই জায়গাটা। পার্ক রেস্টুরেন্ট বেতলা। রাঁচি থেকে বেতলা ট্রি হাউসে আসতে অলমোস্ট আমাদের 3.5 ঘন্টা মতো টাইম লাগলো। আমরা ঠিক টাইমেই পৌঁছে গেছি। রাস্তা খুব সুন্দর আছে। আমরা চলে এসেছি রেস্টুরেন্টে। এখানে আমরা এখন দুপুরবেলা লাঞ্চটা করে নিই। এটা হচ্ছে পার্ক রেস্টুরেন্ট বেতলার মেনু কার্ড। বেতলা রিসর্টের ইন হাউস রেস্টুরেন্টের মেনু কার্ড হলো এটা। আমরা এখানে নিয়েছিলাম ভাত, আলু ভাজা এবং তার সাথে ডাল, আর সঙ্গে ছিল চিকেন কারি। এটা ছিল স্যালাড। চিকেনটা বেশ ভালো টেস্টি আছে, তরকারি ঠিকই আছে, বেশ ভালোই খেতে। এই বেতলাতে কিন্তু খাবারের অপশান খুবই কম, তাই আপনারা যে হোটেলে থাকবেন সেখানকারই ইনহাউস রেস্টুরেন্টে চেষ্টা করবেন খাবার খেতে। আমরা এখন পালামু ফোর্টের দিকে যাচ্ছি। বাঁদর ঘুরে বেড়াচ্ছে রাস্তায়, গাদা। कितना? वो का झील है? कमलदा झील। कमलदा झील। कमलदा झील। कमलदा। ये आगे जाइए, हाफ किलोमीटर के करीबे में है। अब कच्चा रोड राइट साइड में। हाँ हाँ राइट साइड। राइट साइड में। हाँ जी, 1 फुट वहाँ आगे हो गया, 1 फुट ये हो। हाँ हाँ, वो पुराना ये नया। गाड़ी ऊपर जाएगा तो रोड बढ़िया। तो इधर ड्रोन उड़ा सकते हैं? हाँ उड़ा सकते हैं, कुछ प्रॉब्लम नहीं कोई है। प्रॉब्लम नहीं। এখানে 20 টাকা চার্জ লাগলো, তারপরে আমাদের এখানে এন্ট্রি করতে দিল পালামো ফোর্টে। এই যে কমলদা লেক। আমরা চলে এলাম পালামো ফোর্টে। আমরা চলে এলাম পালামো ফোর্টে। এটা হলো পুরনো ফোর্ট। এখানে দুটো পালামো ফোর্ট আছে। এটা পুরনো ফোর্ট, আর একটা আছে পাহাড়ের উপরে নতুন ফোর্ট। রাজা মেদিনী রায় এই ফোর্টটি নির্মাণ করেছিলেন। পাশেই পার্কিং রয়েছে, আমরা পার্কিং করে দিয়েছি ওইদিকে। পুরানা পালামু কিল্লা। চলে এলাম পালামু ওল্ড ফোর্টে। এই ভেতরের দরজা, আমরা এই দরজা দিয়ে এখন প্রবেশ করব। চলুন। এই যে ফোর্টটা পুরো দেখা যাচ্ছে, এই দিক দিয়ে পুরো বিস্তৃত। এখান থেকে এক সিঁড়ি আছে। ওয়াও, কিন্তু সিঁড়িগুলোর যা হাইট। চলে এলাম উপরে। পাশে নতুন ফোর্টটা দেখা যাচ্ছে। এই জায়গাটা বিশাল বড়। উপরে যে থামগুলো রয়েছে, আজ মানুষ হেঁটে যেতে পারে, এতটাই জায়গা রয়েছে এখানে। বিশাল বড়। বাহ, খুব সুন্দর। আমরা ফোর্টের ওপরে রয়েছি। এখান থেকে দেখুন কতটা নিচে।
ওইটা হচ্ছে উঁচু ফোর্টটা। অর্ক আর রীতা এখন উপর থেকে নেমে আসছে। সত্যি ফোর্ট তো ফোর্ট, মানে এত মোটা মোটা এদের দেওয়াল যে দেওয়ালের উপর দিয়ে হেঁটে চলে যাওয়া যায়, গাড়ি পর্যন্ত চালিয়ে নিয়ে যাওয়া যাবে, যা দেখলাম বাইক পর্যন্ত চলে যাবে। এর উইথ দেখেছেন কত বড়? একটা ওয়ালের উইথ হচ্ছে 10 ফুট, যেটা আমাদের একটা ঘরের সাইজ, 10 ফুট বাই 10 ফুট। আমরা এখন কমলদহ লেকে যাচ্ছি। লেকে যাওয়ার রাস্তাটা কিন্তু পিচের নয়, জঙ্গলের মধ্যে দিয়ে মাটির রাস্তা। অনেকটা আসতে হচ্ছে ভেতর দিকে কমলদহ লেক দেখার জন্য। দেখুন জঙ্গলের মাঝে গাছ কেটে ফেলে রেখে দিয়েছে, এখন গাছ সরিয়ে যাওয়ার রাস্তা ফাঁকা করা হচ্ছে। এটা হলো কমলদহ লেক। আসার রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়। এটাই হলো কমলদহ লেক। আমরা অপোজিট প্রান্তে আছি, ওই দিকে একটা ভিউ পয়েন্ট রয়েছে, ওই জায়গা থেকে সুন্দরভাবে দেখা যায়। ফুড অ্যান্ড ড্রিঙ্ক নট অ্যালাউডেড ইন দিস এরিয়া। খুব সুন্দর একটা জায়গা। আমরা ওই দিক থেকে ঘুরে এলাম, ওপার থেকে। এবার এই পারটা আপনাদের দেখাচ্ছি। মাঝে মাঝে কিন্তু এখানে হাতির বিচরণ হয়। এটা একটা ওয়াচ টাওয়ার রয়েছে, টাওয়ারের উপর উঠে আপনারা দেখতে পারেন সুন্দর একটা সানসেট ভিউ এখান থেকে দেখা যাচ্ছে। দারুণ লাগছে কিন্তু কমলদহ লেকটা। এখানে একটা ওয়াচিং পয়েন্ট রয়েছে। এটা হলো একটা ওয়াচ টাওয়ার। ওই যে ওপরে রীতারা উঠে গেছে, অর্ক আর রীতা। অর্ক কেমন লাগছে ওপর থেকে? ভেরি গুড। ওয়াও, সানসেটটা দারুণ হচ্ছে। এখানে রয়েছে হাতির একটা পটি, মানে হাতি এখানে কিন্তু মাঝে মাঝেই আসে, জল খেতে আসে হাতি। এই কমলদহ লেকে আসার রাস্তাটা খুব নিরিবিলি এবং গেট থেকে এটা বেশ অনেকটাই দূরে, মোরাম একটা রাস্তা। এখানে আসলে এক রকমের জঙ্গল সাফারি আপনাদের হয়ে যাবে। মানে হরিণ টরিণ পাবেন না, পেলে একবারে হাতিই পাবেন একদম। বনের মধ্যে বাঁদর কিন্তু প্রচুর আছে, যারা আপনাকে গাইড করবে। কারণ আপনারা জানেন বনের মধ্যে অন্যান্য পশু আসলে বাঁদর কিন্তু ডাকতে শুরু করে। এই উপরে হচ্ছে নিউ ফোর্টটা, নিউ পালামো ফোর্ট। এখানে উঠতে গেলে অনেকটা এদিক দিয়ে ঘুরে ঘুরে উঠতে হবে। তো আমাদের হাতে এখন আর টাইম নেই বলে আমরা আর যাচ্ছি না, আমরা নিচে থেকেই দেখে নিলাম।
মধ্যে দিয়ে সানসেট হচ্ছে, দেখুন কত সুন্দর লাগছে। ওয়াও, কি সুন্দর সানসেটটা হচ্ছে। আমরা এখন যাচ্ছি কেচকি সঙ্গমে। মেন রোড ছেড়ে দিয়ে এরকম মাটির রোড ধরে প্রায় 3 কিলোমিটার যেতে হবে। সঙ্গমে যাওয়ার পথেই পড়লো রেল লাইন। কেচকি সঙ্গম, কেচকি সঙ্গমের পয়েন্টটাতে যাওয়া যায় এখান দিয়ে। আমরা চলে এলাম কেচকি সঙ্গমে। এখানটা বেশ সুন্দর একটা বেড়ানোর জায়গা, বিস্তীর্ণ বালির চর। এই জায়গাটাই হচ্ছে সঙ্গমস্থল। জাস্ট সানসেটটা হলো, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, রাস্তায় আপনাদের দেখালাম। আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে, এই বিল্ডিংটাতেই অরণ্যের দিনরাত্রি শুটিং হয়েছিল। সত্যজিৎ রায়, সমিত ভঞ্জ, সৌমিত্র চট্টোপাধ্যায় ওই বিল্ডিংটাতেই ছিলেন। এই যে এই দিক দিয়ে দেখুন কোয়েল নদীটা আসছে, আর এই দিক থেকে আসছে ঔরঙ্গা রিভার। এই দুটো রিভার এসে এই জায়গাটাতে সঙ্গম তৈরি করেছে। এখন এই জায়গাটা চড়া পড়ে গেছে। ঔরঙ্গা রিভারের জল দেখুন, একটুখানি খুব সামান্য পরিমাণে জল বইছে ঔরঙ্গা রিভারে। জল প্রায় শেষ, চাঁদ উঠে গেছে, স্বচ্ছ স্ফটিকের মতো জল। দুজনে এখন খেলা করছে কেচকি সঙ্গমের চরে। রাত্রিবেলা বেতলা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছি আমরা। হাতি ক্রসিং এরিয়া। আমরা অ্যাকচুয়ালি কেচকি সঙ্গম থেকে ফিরছি এখন। পালামু টাইগার রিজার্ভ ফরেস্টে এই পাখিগুলো দেখা যায়। আর এদিকে যে দেখা যাচ্ছে জন্তুগুলো, এই জন্তুগুলো এখানে দেখা যায়। বেতলা ন্যাশনাল পার্ক। চম্পারন চিকেন, আর রয়েছে রুটি, সঙ্গে রয়েছে গোলাপ জামুন, আর রয়েছে আলু ভাজা। এই ছিল আমাদের নাইটের ডিনার। নাইট ভিউ, বেতলা ফরেস্টের নাইট ভিউ, বিউটিফুল লাগছে। আজ আমাদের ট্যুরের তৃতীয় দিন। আজ সকালে আমরা বেতলা জঙ্গল সাফারি করে রওনা দেব নেতারহাটের উদ্দেশ্যে, যার ভিডিও আপনারা পাবেন আমাদের নেক্সট এপিসোডে। আজ ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ। আমরা চলে এলাম সকালবেলা পালামু টাইগার রিজার্ভ ফরেস্টে জঙ্গল সাফারি করার জন্য। এটাই হলো টিকিট কাউন্টার। তো চলুন যাওয়া যাক, জঙ্গলে কি কি দেখা যায় দেখা যাক।